Hello and welcome you all to our YouTube channel Take Competitive Make Competitive। আজকে আমরা যেমনভাবে করে থাকি প্রশ্নবিচিত্রা ক্লাস 10-এর এক এক করে সমস্ত ধরনের অ্যান্সার সলভ করব। আজকে আমরা ব্রড কোশ্চেন সলভ করব। ব্রড কোশ্চেন আমরা যেমনভাবে এক্সামিনেশনে করে থাকি তেমনভাবেই করব এবং বেস্ট অ্যান্সার প্রডিউস করার চেষ্টা করব। চলো দেখে নিয়ে যাক আজকে আমাদের অ্যান্সারগুলো। ফার্স্ট কোশ্চেন দেখো লেখা আছে, চিত্রসহ বিভিন্ন ধরনের বদ্বীপের শ্রেণীবিভাগ করে বিস্তারিত আলোচনা করো। 5 মার্কসে রয়েছে, চিত্রসহ বিভিন্ন ধরনের বদ্বীপ এর শ্রেণীবিভাগ করে বিস্তারিত আলোচনা করো। চলো অ্যান্সারটা দেখে নিয়ে যাক। দেখো, চিত্রসহ বিভিন্ন ধরনের বদ্বীপের শ্রেণীবিভাগ করে বিস্তারিত আলোচনা, চিত্রগুলো নিজেরা একটু করে নেবে। আমি পরবর্তী পর্যায়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চিত্রগুলো এঁকে দেবো, তোমরা পাশে সেটা নিজের মতো করে এঁকে নেবে। উত্তর করছি, দেখো ভূমিকা। নদীর নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সবচেয়ে চিত্তাকর্ষক ভূমিরূপ হলো বদ্বীপ। বস্তুত নদী মোহনার কাছে এসে বহন করে আনা নুড়ি বালি, এটা হবে তোমার কাঁকড়, একটু ভুল হয়েছে ঠিক করে দেবে, নুড়ি বালি কাঁকড় প্রভৃতি জমা করে বাংলার মাত্রাহীন ব বা ইংরাজি অক্ষর ডেল্টার আকৃতি যে ভূমিরূপ সৃষ্টি করে তাকেই বদ্বীপ বলা হয়, তা বদ্বীপ নামে পরিচিত। বুঝতে পারছো? ডিটো লেখার চেষ্টা করবে, বেস্ট অ্যান্সার এগুলোই। বদ্বীপের শ্রেণীবিভাগ দেখো, বদ্বীপের শ্রেণীবিভাগ করতে গেলে বদ্বীপকে মোটামুটি অবস্থান অনুযায়ী, আকৃতি অনুযায়ী এবং প্রকৃতি অনুযায়ী ভাগ করা সম্ভব। ঠিক আছে, 3 ভাগে ভাগ করা যায়, একটা অবস্থান অনুযায়ী, একটা আকৃতি অনুযায়ী এবং একটি প্রকৃতি অনুযায়ী। দেখো, অবস্থান অনুযায়ী সমুদ্র বদ্বীপ, নদীর মোহনা যদি সমুদ্রে হয়ে থাকে তাহলে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে বদ্বীপ সৃষ্টি হয় তা সমুদ্র বদ্বীপ নামে পরিচিত হয়, যেমন গঙ্গার বদ্বীপ, বুঝতেই পারছ। তারপরে দেখো হ্রদ বদ্বীপ, নদী যদি সমুদ্রে পতিত না হয়ে হ্রদের কাছে মোহনায় সৃষ্টি করে তাহলে সেখানে যে বদ্বীপ সৃষ্টি হয় তা হলো হ্রদ বদ্বীপ। মানে দেখো, সমুদ্রে পতিত হলে সমুদ্র বদ্বীপ, হ্রদে পতিত হলে হ্রদ বদ্বীপ। বুঝে গেছি। তারপর দেখো আকৃতি অনুসারে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, বুঝে নেওয়ার চেষ্টা করো। আকৃতি অনুসারে দেখো, ধনুক আকৃতি বদ্বীপ, নদীর মোহনায় সৃষ্ট বদ্বীপ সাগরের দিকে উত্তল প্রান্ত বিশিষ্ট অর্থাৎ অর্ধবৃত্ত বা বৃত্তচাপের আকৃতি বিশিষ্ট হলে তার আকৃতি বদ্বীপের নাম কি, তার আকৃতি ধনুক আকৃতি বদ্বীপ নামে পরিচিত। এখানে ধনুক আকৃতিটা একটু লিখে নেওয়ার চেষ্টা করবে, একটু আধটু আমাদের টাইপিং একটু গোলমাল হচ্ছে, সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হচ্ছে, নদীর মোহনায় সৃষ্ট বদ্বীপ সাগরের দিকে উত্তল প্রান্ত বিশিষ্ট হয়ে অর্ধবৃত্তাকার বৃত্তচাপের আকৃতি হলে তাকে বলা হয় ধনুক আকৃতি বদ্বীপ। এবার প্রশ্ন, কিভাবে সৃষ্টি হয় লিখতে হবে এটা তোমায়। যখন মোহনায় খুব বেশি পরিমাণ নদীবাহিত পলি সঞ্চিত হয় এবং দুর্বল সমুদ্র স্রোত সেগুলি অপসারণ করতে পারে না, তখন নদীবাহিত পদার্থগুলি সেখানে পাখার মতো ছড়িয়ে ধনুক আকৃতি বদ্বীপ সৃষ্টি করে, যেমন নীলনদের বদ্বীপ, উদাহরণ দিয়ে দিলাম। তারপর দেখো পাখির পায়ের মতো বদ্বীপ, নদীর মোহনায় গঠিত বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে হলে তা পাখির পায়ের ন্যায় বদ্বীপ নামে পরিচিত। বাহ, এত ইজি ব্যাপার, নদীর মোহনায় গঠিত পাখির পায়ের মতো দেখতেই হলে তাকে পাখির পায়ের মতো বদ্বীপ বলা হয়। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে এইরকমভাবেই লিখতে হবে, উৎপত্তি বা সৃষ্টির কারণ। মোহনার কাছে নদীর জলের ঘনত্ব যদি সমুদ্রের জলের ঘনত্বের তুলনায় কম হয়, এর আগেরটা দেখো, এর আগেরটা নদীবাহিত পলির পরিমাণ বেশি এবং সমুদ্র স্রোত দুর্বল ছিল ধনুক আকৃতি বদ্বীপে। কিন্তু এইখানে দেখো, তোমার মোহনার কাছে নদীর জলের ঘনত্ব তোমার হচ্ছে সমুদ্রের জলের ঘনত্বের তুলনায় কম, এবং নদীর গতিবেগও যদি একটু বেশি হয় তাহলে নদীবাহিত পদার্থ সমূহ কোনো নদী ও তার শাখা নদী সমূহের দুই পাশে সঞ্চিত হতে হতে সমুদ্রের যথেষ্ট দূর পর্যন্ত পৌঁছে অধক্ষিপ্ত হয়। এর ফলে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সৃষ্টি হয়। বুঝে গেছো? তাহলে কি হচ্ছে, সমুদ্রের দূরে যদি সৃষ্টি হচ্ছে এবং কি হচ্ছে নদীবাহিত পলি পাখির পায়ের ন্যায় দেখতে সৃষ্টি হচ্ছে, তখন তাকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ বলা হচ্ছে, যেমন মিসিসিপি নদীর বদ্বীপ। কাস্পের বদ্বীপ, নদীর মোহনায় সমুদ্র তরঙ্গ তীব্র হলে পলিরাশি নদীর মধ্যভাগে সঞ্চিত না হয়ে দুই ধারে ছড়িয়ে পড়ে। এছাড়া বারবার আঘাতের কারণে, কারণ কি সমুদ্র তরঙ্গ তীব্রভাবে আঘাত করছে, আঘাতের কারণে নদীর বদ্বীপের অগ্রভাগ বেশ টিকলো অর্থাৎ করাতের দাঁতের মতো হয়। কিসের মতো হয়? করাতের দাঁতের মতো হয়। এর জন্য এর নাম তোমার কী দেওয়া হচ্ছে, কাস্পের বদ্বীপ বা তৃষ্ণাগ্র বদ্বীপ বলা হচ্ছে, যেমন হচ্ছে এব্রো ও টাইগার নদীর বদ্বীপ। তারপরে দেখো ত্রিকোণাকার বদ্বীপ, মূল নদীর সঙ্গে শাখা নদী যেখানে মিলিত হয় সেখানে ত্রিকোণাকার হবে,
ত্রিকোণাকার বদ্বীপ গড়ে ওঠে, যেমন হুগলি ও জলঙ্গি নদীর মিলনস্থলে ত্রিকোণাকার বদ্বীপ আছে। ঠিক আছে, 4 ধরনের আমরা পেলাম, তোমার কেমন অনুযায়ী, আকৃতি অনুযায়ী। তারপরে দেখি প্রকৃতি অনুযায়ী। প্রকৃতি অনুযায়ী দেখো 2 ধরনের পাচ্ছি, একটা গঠনাত্মক আর একটা ধ্বংসাত্মক। গঠনাত্মককে কী হয়, এক্ষেত্রে নদী কেবলমাত্র বদ্বীপ গঠনের দিকে কার্যকরী হয়, যেমন গঙ্গা নদীর বদ্বীপ। আর ধ্বংসাত্মক যেমন কৃষ্ণ বা তোমার কৃষ্ণ নদীর বদ্বীপ, সেম হচ্ছে ধ্বংসাত্মক বদ্বীপ। এটুকু লিখে দিলেই হয়ে যাবে, তুমি একটা 5-এর বেস্ট একটা অ্যান্সার পেয়ে গেলে। এই পুরো অ্যান্সারটা তুমি কোনো সহায়িকায় পাবে না। ঠিক আছে, তো এক জায়গায় করিয়ে দেওয়া হয়েছে, একটু করে নেওয়ার চেষ্টা করবে, টুকে নেওয়ার চেষ্টা করবে। তারপর দেখো, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি কী কী? দেখো, হিমবাহ অত্যন্ত সংগঠিতভাবে সঞ্চয় কার্য চালিয়ে বিভিন্ন ধরনের চিত্তাকর্ষক ভূমিরূপ সৃষ্টি করে। এর মধ্যে অন্যতম হিমবাহ আর হিমবাহ গলিত জলধারার মিলিতভাবে। এখানে অনেকে বুঝতে পারে না হিমবাহ আর জলধারার মিলিত কার্যের মানে কি। দেখো, একটা হয় হিমবাহর থেকেই যে জলগুলো গলে চলে আসে সেইগুলো অনুযায়ী, আর আরেকটা যদি নদী বা কোনো কিছু সাহায্য করে ফেলে তখন হিমবাহ গলিত, হিমবাহ আর জলধারা দুটি একসাথে হয়ে যায়। তাহলে দেখো, হিমবাহ আর হিমবাহ গলিত জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী? একটা হচ্ছে বহির্বিধৌত সমভূমি। পর্বতের পাদদেশ থেকে কিছুটা দূরে হিমবাহ গলিত জলরাশির মাধ্যমে পলি, বালি, কাদা, সূক্ষ্ম প্রস্তরখণ্ড বৃহৎ অঞ্চল জুড়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বহির্বিধৌত সমভূমি বলা হয়। আইসল্যান্ডে এটি স্যানাডুর নামে পরিচিত। দেখো, একটা এক্সট্রা তোমার কী বলে ভ্যালু অ্যাডিশন করে দিলাম যাতে অ্যান্সারটা বেস্ট হয়। তারপরে দেখো, উৎপত্তিও লিখে দিয়ে আছে, বৈশিষ্ট্যও লিখে দিয়ে আছে। নিজে থেকে দেখো, দেখে পড়ে নিয়ে তোমার লিখে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো। এক্সামিনেশনের আগে চেষ্টা করবে 5 থেকে 6 বার এগুলো না দেখে মুখস্থ করে লিখে অভ্যাস করে ফেলার। ড্রামলিন দেখো, হিমবাহ বাহিত নুড়ি, প্রস্তরখণ্ড প্রভৃতি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে উল্টানো নৌকার ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে ড্রামলিন বলা হয়। উল্টানো নৌকার ন্যায় উৎপত্তি কীভাবে হয় দেখো, বহির্ধৌত সমভূমি বা তার কাছে হিমবাহ ও জলধারা বাহিত প্রস্তরখণ্ড টিলার মতো অবস্থান করে, যা দূর থেকে দেখে মনে হয় উল্টানো নৌকার মতো। এই ধরনের ভূমিরূপগুলি ড্রামলিন নামেই পরিচিত। ড্রামলিন, ঠিক আছে, ঠিক করে নেবে একটু। যেসব জায়গায় একসঙ্গে অনেক ড্রামলিন অবস্থান করে সেই জায়গায় দূর থেকে ডিম ভর্তি ঝুড়ির মতো লাগে বলে এই জন্য ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে ডিমের ঝুড়ির ভূমিরূপ বলা হয়। মাথায় রাখবে। বৈশিষ্ট্য দেখো, ড্রামলিন হিমবাহের সঞ্চায়িত কার্যের ফলে সৃষ্ট হয়। এগুলির উচ্চতা 6 মিটার থেকে 60 মিটার পর্যন্ত হয়ে থাকে। এগুলি হিমবাহ প্রবাহের দিকে খাড়াই, এটা কি আছে একটু আমি দেখবো, দেখে তোমাদের পরবর্তী পর্যায়ে জানিয়ে দেবো কোনো একটা ভিডিওয়। খাড়াই এবং বিপরীত দিক মসৃণ এবং ঢালু হয়। আচ্ছা, অমসৃণ হবে এটা। এগুলি হিমবাহ প্রবাহের দিকে অমসৃণ ও খাড়াই এবং বিপরীত দিকে মসৃণ ও ঢালু হয়। কেম কি দেখে নিই। গতিহীন বরফের পাদদেশ থেকে উৎপন্ন নদী দ্বারা যে পিণ্ডাকৃত বা ত্রিকোণাকার ভূমিরূপ গড়ে ওঠে তাকে কেম বলে। উৎপত্তি হিমবাহের শেষ প্রান্তে হিমবাহবাহিত শিলাখণ্ড, নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি পদার্থকে যখন হিমবাহগুলিতে জল ধারণ করে নিয়ে গিয়ে কোনো বড় জলাভূমি বা হ্রদের সঞ্চয় করে তখন ত্রিকোণাকার বদ্বীপের মতো কেম গঠিত হয়। বোঝার চেষ্টা করো এটা। ঠিক আছে, ধরো হিমবাহ শেষ প্রান্তে বাহিত শিলাখণ্ডগুলি যেগুলো আছে সেগুলো হিমবাহ সঙ্গে গিয়ে কোনো বড় জলাভূমি বা হ্রদের সঞ্চয় হলে তাহলে যে ত্রিকোণাকার বদ্বীপের মতো সৃষ্টি হয় তাকে কেম বলা হচ্ছে। যেমন এর বৈশিষ্ট্যগুলো লেখা আছে দেখো, প্রেমটাকে কেম করে নেবে। উরি বাপরি। কেম হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠা একটি ভূমিরূপ। হিমবাহ উপত্যকার দুপাশে কেম সৃষ্টি হয়। ঠিক আছে, দুপাশে পয়াকার দন্ত শেখার কেম সৃষ্টি হয়, তাকে কেম মঞ্চ বলা হয়। উদাহরণ কি, ব্রিটিশ দ্বীপপুঞ্জের নরফেকের গ্ল্যাভেন উপত্যকায় কেম ও কেম সোপান আছে। এরপরে দেখো, এসকার লিখে দিয়ে আছে, কেটল লিখে দিয়ে আছে, নিজেরা পড়ে একটু লিখে নেবে পজ করে। তারপরে দেখো, আমরা প্রাকৃতিক দিক থেকে দুটো অ্যাটেম্প করব আর হচ্ছে তোমার আঞ্চলিক দিক থেকে দুটো অ্যাটেম্প করবো। আমরা সেই অনুযায়ী অ্যান্সার রেডি করছি। সমস্ত অ্যান্সারটা আমরা করবো না, যেমন এক্সামিনেশনে লাগে সমস্তটা সেই অনুযায়ী আমরা সলভ করব। তারপরে দেখো, ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকেন্দ্রীকরণের কারণগুলি লেখো। দেখো, ভূমিকা দেখো, এতটাই সুন্দরভাবে লেখা হয়েছে না, তোমরা অ্যান্সারগুলো কোনো সহায়িকায় এরকমভাবে পাবে না। এইরকমই অ্যান্সার লিখতে হয় বোর্ডে, সুতরাং এগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবে। 1818 খ্রিস্টাব্দে কলকাতার অদূরে অবস্থিত ঘুষুরির ফোর্ট ব্লাস্টারে ভারতের প্রথম আধুনিক কার্পাস বয়ন শিল্পের কারখানাটি চালু হয়, যদিও এটি কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে 1851 খ্রিস্টাব্দে পশ্চিম ভারতের মুম্বাই, আমেদাবাদ প্রভৃতি অঞ্চলে বস্ত্রবয়ন শিল্পকেন্দ্রগুলি স্থাপিত হয়েছে।
ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকেন্দ্রীকরণের কারণ, এখানে কিন্তু কেন্দ্রীকরণে বলিনি, কেন্দ্রীকরণ কেমন কোশ্চেন করবে যে পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীকরণের কারণ কি, কেন্দ্রীভবনের কারণ কি, কিন্তু এখানে বিকেন্দ্রীভবনের কারণ জিজ্ঞাসা করা হয়েছে। দেখিনি। দেখো ভারতে কার্পাস বস্ত্র বয়ন শিল্পের গুলি কেন্দ্র লক্ষ্য করলে দেখা যায় ভারতের কার্পাস বয়ন শিল্প কেন্দ্রগুলি মোটামুটি 4টি অঞ্চলে ভাগ করা সম্ভব: পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল আর উত্তরাঞ্চল। পশ্চিমাঞ্চল, এই অঞ্চল মহারাষ্ট্র, গুজরাটের বয়ন শিল্প কেন্দ্রগুলিকে নিয়ে গড়ে উঠেছে। বর্তমানে গুজরাটের প্রায় 139টি, মহারাষ্ট্রে 118টি এবং শিল্পকেন্দ্র লক্ষ্য করা যায়। এর মধ্যে আমেদাবাদ শহরে 72টি কাপড় কল এখানেই অবস্থান করে, তাই আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টারও বলা হয়, এরা মাথায় রাখবে, ম্যানচেস্টারও বলা হয়। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের গড়ে ওঠার কারণ দেখো করিয়ে দিয়ে আছে। ঠিক সেমভাবে তোমার দক্ষিণাঞ্চলের করে দিয়ে আছে, পূর্বাঞ্চলের করে দিয়ে আছে, উত্তরাঞ্চলের, আর উপসংহার শেষে দিতে হবে যে সর্বোপরি বলা যেতে পারে যে পশ্চিম ভারতে সর্বোচ্চ পরিমাণ বয়ন শিল্প নেই, ঠিক করে নেই, বয়ন শিল্প লক্ষ্য করা গেলেও অন্যান্য অঞ্চলের চাহিদা, অন্যান্য সুবিধার কারণে ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকেন্দ্রীকরণ ঘটেছে। এই অ্যান্সারটা লিখলে তুমি কিন্তু নাম্বার পাবে, এবং তোমাকে পাশে ভারতের ম্যাপ এঁকে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রগুলি এঁকে দিতে হবে। তারপর দেখো ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলো দেখো ভারতে নগর গড়ে ওঠার কারণটা দেখো কত সুন্দর করা আছে ভূমিকাটা। বাহ্যিক বিচার জনসংখ্যা ও সামাজিক বিচার অনুযায়ী শহরের সংজ্ঞা দেওয়া হলেও ভারতে মূলত জনসংখ্যার ভিত্তিতেই শহর আর নগরের সংজ্ঞা দেওয়া হয়। 5,000 বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট স্থানকে শহর, এবং 1 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট স্থানকে নগর, এবং 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট স্থানকে মহানগর বলা হয়। যদিও শুধুমাত্র সংখ্যায় শহর গড়ে তুলতে পারে না, উপযুক্ত অবস্থান, পরিপ্রেক্ষিত, কার্যাবলী, জনপদের বিকাশ ঘটিয়ে শহর বা নগর গড়ে তোলে। ঠিক আছে, শহর বা নগর গড়ে তোলে। তো দেখো এতটা ভূমিকা তোমাকে লিখতে হবে যাতে তুমি শুরু করতে পারো যে আমি কি লিখতে চাইছি। দেখো ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলো এখানে দিয়ে দেওয়া আছে। দেখো প্রশাসনিক কেন্দ্র হিসেবে, খনিজ সম্পদ, শিল্প কেন্দ্র, ধর্মীয় স্থান, যোগাযোগ, আর শেষে আছে অন্যান্য। ঠিক আছে, অন্যান্য হচ্ছে এই কটা। তো দেখো এইখানে যে 4 পেজের PDF রয়েছে, এতে তোমরা ফার্স্ট সেটটা যেটা রয়েছে তার সব ধরনের ব্রড কোশ্চেন পেয়ে গেলে। এরপরে একদিন দেওয়া হবে, সেটা 3 নম্বরের দেওয়া হবে। কিন্তু আমরা একটা কাজ করতে চাইছি, যেটা আমি শেষে জানিয়ে দিতে চাইছি। ঠিক আছে, যারা শেষ পর্যন্ত আছে তারাই বুঝতে পারবে যে প্রথমে ব্রড কোশ্চেন করব, তারপরে 3 নম্বরের করব, তারপরে আঁকা করব, তারপরে 2 নম্বরের করব, শেষে শর্ট কোশ্চেনগুলো আমার মতামত তোমার প্রশ্ন বিচিত্রায় শর্ট কোশ্চেন না দেখে লাগানো অভ্যাস করো। কিন্তু এখন থেকে তোমরা শর্ট কোশ্চেন সহায়িকা ধরে এবং টেক্সট বইটা রিডিং পড়ে একটু অবশ্যই তোমার শর্ট কোশ্চেন সম্পর্কে ধারণা নিয়ে অভ্যাস করো। শুধুমাত্র তোমার শর্ট কোশ্চেন এইগুলো থেকে পড়ে তোমরা চট করে শর্ট কোশ্চেন কমন পাবে না। ঠিক আছে, এটা মাথায় রেখে চলবে। তো এতটাই পর্যন্ত। আমি আরও অনেক সুন্দর এইখানে টিপস এবং ট্রিক্স বলতে থাকবো যাতে তোমরা এক্সাম হ্যাক করতে পারো ভালোভাবে। তো বলবো নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং পুরোনোদের তো বলার কিছু নাই তেমনভাবে, অবশ্যই লাইক করবে, কিছু অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। ধন্যবাদ।